মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? আগে শচীশ কবিরাজের বাড়ি। আপনি এক্ষুনি এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এখন শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তাঁর জন্ম 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে, মৃত্যু 1 নভেম্বর 1950। ওনার আম আটির ভেঁপু অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী চলচ্চিত্র জগৎ বিখ্যাত। ওনার লেখা বিভিন্ন উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ শুনবেন তাঁর লেখা গল্প বামা। গল্প পাঠে সায়ন্তন ঘোষ, প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার কপালে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম। চুঁচড়োর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসার অঙ্গ। গায়ে গিরিমাটির রঙের ছাপা কাপড়, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত। বছর 3 সেই চাকরি করি। তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিল। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটি গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়। মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। শ্বশুরের ছেলেপুলে না থাকায় সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু। আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল। সেখানেই সকালের খাওয়া দাওয়াটা সারতে একটা দোকানে গিয়ে উঠলাম। বলছি ভাই, আমাকে 2টো গরম কচুরি আর 50 গ্রাম মাখা সন্দেশ দিও। খাজনা আদায়ের কাজে এলেও আমার গায়ে গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিজের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমি পাবো। দোকানদার এই বেশে আমাকে দেখে বলল, ঠাকুর মশাই, আপনি মাদুলি করে দেন? তা দি, তোমার কিছু লাগবে? হ্যাঁ ঠাকুর মশাই, ছেলেটার কদিন হলো খুব জ্বর। গায়ের বদ্যি মশাই দেখছেন, কিন্তু ছেলের হাব ভাবে কোনো বদল দেখছি নে। যদি আপনি কিছু... বেশ। খাওয়া শেষ করে আবার পথ হাঁটি। দোকানের দেখা দেখি গ্রামের আরো লোকজন এসে ভিড় করল। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল। এর জন্য দেরিও হলো। বিশেষ করে পথে আর একটা বাজার পড়ল। সেখানে দোকানদারদের কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, আচ্ছা, মাখমপুর গ্রাম এখান থেকে আর কতটা পথ? কোথায়? মাখমপুর? সে তো অনেক পথ ঠাকুর মশাই। সেখানে পৌঁছতে পৌঁছতে রাত 9টা তো বাজবেই। হ্যাঁ ঠাকুর মশাই, সন্ধ্যের পর আগে গিয়ে আর পথ হাঁটবেন না। এই সব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়।
প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে সব ঘাপটি মেরে বসে থাকে। আর শুনুন, সাবধানে থাকবেন, পথে একটা দিঘি পড়বে মাঠের মধ্যে, ক্রোশ 3 দূরে। জায়গাটা কিন্তু ভালো নয়। আপনি এক কাজ করবেন ঠাকুর মশাই, ওই দিঘির পাশেই একটা গ্রাম রয়েছে, এর নাম সঞ্জয়পুর। সেখানেই কারো বাড়িতে রাতটুকুর জন্য আশ্রয় নেবেন। আপনি ব্রাহ্মণ, সেখানে গেলে আপনার থাকবার জায়গা একটা হয়েই যাবে। আচ্ছা ভাইয়েরা, আমি এখন আসি। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা, সন্ধে প্রায় হয়। এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর গ্রাম। সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধে তো হয়ে গেল তালদিঘির এদিকেই। অন্ধকার হবারও আর দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? অন্ধকারে কিছুই যে দেখা যাচ্ছে না। মনে ভারী ভয় হল। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। তারপরেই ভাবলাম, কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণটা তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়। পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের চিহ্ন নেই। যে ভয় করেছিলুম, দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেই তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, অমনি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম আবছা দেখা যাচ্ছে। নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর। যাক, বাঁচা গেল বাবা। কি ভয়টাই দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি। গাঁয়ের গরু বাছুর চড়ছে মাঠে। কেন এসব জায়গায় বিপদ থাকবে? আমি এরকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে এগিয়ে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট্ট একটা লাঠি। বৃদ্ধ আমায় বলল, ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? আগে শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? না না, গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? না, আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও না। মাখমপুরেও নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না, তাই তো? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলো। তারপর আমায় বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতেই পায়ের ধুলো দিন। আমার নাম নফরচন্দ্র দাস। আমরা জাতে বাড়ুই, জল আচরণীয়। আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানেই থাকবেন, রান্না বান্না করে খাবেন। আসুন আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যি তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে
রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সমুখ আঁধার রাতে আমায় যেতেই তো হতো মাখমপুরে 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বাড়িতে ঢুকতেই বৃদ্ধ আমাকে সাদরে আপ্যায়ন করলেন। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন। আপনি পায়ের ধুলো দিলেন, এ আমার বিশেষ সৌভাগ্য। না 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 না, আপনি বরং আমার উপকার করলেন। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারের যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মনে হলো যেন এই মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি আমি, এসেছি এক শ্মশান ভূমিতে। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদে ও গাইয়ে প্রায় 20-22টা। বাড়ির ভেতরের দিকে 4খানা বড় বড় 8 চালার ঘর, বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটাকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দরজা বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। এই কুঠুরিতেই আমার থাকবার ব্যবস্থা করা হলো। কুঠুরির একপাশে ছোট্ট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজনও করে দেওয়া হয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি এমন সময় গৃহস্বামী এসে আমাকে বলল, ঠাকুর মশাই, এবার রান্না চাপান, আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চাপাতে যাচ্ছি এমন সময় দেখি বাড়ির একজন বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা। আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতর দেখা যায়। আমি 2-একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3 বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাতে রাতে গল্প করব নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবারেও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু সুরে বলল, ঠাকুর মশাই, আপনি আপনি এক্ষুনি এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা এরা ফাঁসুড়ে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। এই বলেই চট করে সে বাড়ির মধ্যে চলে গেল। তার কথা শুনে আমি তো আর নেই, হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ হয়ে ঝিমঝিম করতে লাগলো। বলে কি,
দিব্যি গেরস্ত বাড়ি, গোলাগালা ঘরদোর, এরা ডাকাত কি করে হয়? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে। সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গেছি একেবারে, হাতে পায়ে জোর নেই, ভাববারও শক্তি লোপ পেয়েছে। মিনিট 5 এমন ভাবেই কাটল। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি এবার কথা বলবার আগেই আমি বললুম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো? বউটি চাপা গলায় বললে, সেই জন্যেই এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। তবে উপায়? একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুর মশাই, আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে, শুনুন, শুনুন আমার উপায়। এই কথা কটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এই বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না, আর বাপের নাম হরিদাস মজুমদার। জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে 12। আমার বাবা, জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই, কিন্তু এতে কি হবে? দাঁড়ান, আমি আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি। বউটি একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? খান্তমণি। শ্বশুরবাড়ি কোন গায়ে? শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর তেওটা বলুন। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রামযদু দাস। না না, দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। তখন বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায়, কিছু জানে নাকি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এই বাড়ির সবাই যেন খাঁড়ায়, রামদাতে
শান দিচ্ছে আমার গলা কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো। বলল, কি ঠাকুর মশাই, আহার আদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি, মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে তো, আর দেরি করবেন না। হ্যাঁ, আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এই দিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে আপনাদের বাড়ুই কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারেন। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম, মানে পাঁচকড়ি, আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমি এদেশে, আমার কথা শুনে বৃদ্ধ কেমন যেন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, কি নাম বললেন? কুসুমপুরের হরিদাস মজুমদার? বামা? আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা মনে করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আমি যে তাদের গুরু বংশে, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। আপনি বসুন, আমি আসছি। আমি একা কুঠুরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাকে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো, পেছনে পেছনে সেই বধূটি, আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই যে বামা, আমারই মেজ ছেলের সঙ্গে। এই হলো আমার মেজ ছেলে শম্ভু। এই গড় করো সবাই, গড় করো। মেজ বৌমা, দেখো তো, চিনতে পারো একে? হ্যাঁ, উনি তো আমাদেরই ঠাকুর মশাই। ভালো আছেন ঠাকুর মশাই? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে গলায় আঁচল দিয়ে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। জীবনদাত্রী দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সেই রাত তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল, বিপদ কেটে গেছে। আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্ম হত্যা হতো। অনেক হয়েছে। এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোঁতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এই ফাঁসুড়ে ডাকাতের গাঁ, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে। এই পাপের ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন, পুরনো ডাকাত, দাদারা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হল। বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি, চির সুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কত কাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূর কথা মনে পড়লেই আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন ভরে ওঠে।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামা। গল্প পাঠে সায়ন্তন ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন দেবশ্রী দাস চৌধুরী, শান্তনু দত্ত, আর্য জানা ও মনীষ ঘোষ। পোস্টার ডিজাইন শুভজিৎ সাহানি। রেকর্ডিং, ব্যবস্থাপনা ও সাউন্ড ডিজাইন অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।